নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শোচনীয়ভাবে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হারল তার সরকার সুপ্রিম কোর্টে। আমি তাই শিরোনাম দিয়েছি থোতা মুখ ভোতা হয়ে গেল। প্রায় 2 বছর হতে চলল এই মামলার শুনানি চলছে, প্রথমে কলকাতা হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দ্বয় রবীন্দ্রনাথ সামন্ত এবং হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ডিএ মামলার রায় কর্মচারীদের পক্ষেই দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। একাধিকবার শুনানি হয়। প্রথমে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মিশ্র ডিভিশন বেঞ্চ বলেছিল যে 25% ডিএ মিটিয়ে দিতে হবে, একটা নির্দিষ্ট সময় তারা দিয়েছিল। একদম সেই সময়সীমা যখন শেষ হচ্ছে তখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বলে যে তাদের আরো সময় প্রয়োজন। তারপর দফায় দফায় শুনানি হয়। 8ই সেপ্টেম্বর শুনানি শেষ হয়। তারপর 5ই ফেব্রুয়ারি 2026 এই মাইল ফলক রায় দিল সুপ্রিম কোর্ট। এই রায় নিয়ে তো বলবো, তার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই আরো একবার, যেভাবে আপনারা সহায়তা করছেন। আশা করি আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা সহায়তা থেকে বঞ্চিত হব না। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহযোগিতা সরাসরি আমার কাছে চলে আসবে। সুপ্রিম কোর্ট রায় কি বলেছে দেখুন। 6ই মার্চের মধ্যে যে বকেয়া ডিএর 25% আছে তার একটা অংশ মিটিয়ে দিতে হবে। আর এই আর্থিক বর্ষে মানে 2026-এর 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মেটাতে হবে এবং বাকি যে ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য সেটা মেটাতে হবে 30শে মের মধ্যে। রাজ্য সরকার যাতে টালবাহানা না করতে পারে, আদালতের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালন করে, কিভাবে ডিসবার্সমেন্ট হবে সেটা মনিটরিং করার জন্য 4 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা রয়েছেন, ঝাড়খণ্ড হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ত্রিলক সিং চৌহান রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি গৌতম মাধুরী এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের উচ্চ পদস্থ আধিকারিকরাও থাকবেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট তো জানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় নিজেদের অনুকূলে না গেলে মানতে চায় না, টালবাহানা করে। এখন আমি জানি না, দুরাত্মার ছলের অভাব হয় না তো আবার না রিভিউ পিটিশন দাখিল করে। একটু সময় কিনবেন, নির্বাচনটা পার করে নিতে হবে, তারপর যা হবে হবে। নতুন সরকারের ঘাড়ে বোঝাটা চাপবে, করতে পারে রিভিউ পিটিশন। কারণ এসএসসি মামলায় মনে আছে নেতাজি ইন্ডোরে দিদিমণি বলেছেন যে আমরা রিভিউ পিটিশন করব। সেই রিভিউ পিটিশনের কি হাল হয় আপনারা সবাই জানেন। স্বয়ং অভিষেক মানু সিংভি দিদিমণিকে বলেছিলেন যে রিভিউ পিটিশনের 99.99% ক্ষেত্রে কোনো সুরাহা মেলে না। তাহলে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে হবে, আনুমানিক 40,000 কোটি টাকা খরচ হবে। শুধু তাই নয়, ওই কালপর্বে যারা কাজ করেছেন 2019-এর পরে যারা অবসর নিয়েছেন তাদেরকেও প্রাপ্য ডিএ কড়ায় গন্ডায় মিটিয়ে দিতে হবে। আপনাদের মনে আছে দিদিমণি কি বলেছিলেন সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে? বেশি ঘেউ ঘেউ করবেন না। বাংলার আয়াতুল্লাহ বলেছিলেন সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসাবে যোগ দিন না। আয়াতুল্লাহ কি সেই বিদ্যা বুদ্ধি আছে? তিনি যদি কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় কখনো অংশ নিতেন তিনি কি সেটা পেতেন? বাজার গরম করেছেন, সরকারি কর্মচারীদের অসম্মান করেছেন। আর আপনার জনমুখী কর্মসূচি রূপায়ণ করেন এই সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্ট আবার বলে দিয়েছে আর্থিক সংকট চলছে এই অজুহাত দিয়ে সরকারি কর্মচারীদের এই পাওনা গন্ডা আটকে রাখা যাবে না। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মোতাবেক কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে, এটা তাদের মৌলিক অধিকার। রাজ্য সরকারের দয়ার দান নয়, কর্মচারীদের মৌলিক অধিকার দিয়ে। এরপরে কিছু কিছু প্রশ্ন আমার মনে আসছে।
দেখুন, সুপ্রিম কোর্টের রায়ের পর সব জল্পনা, সব সংশয়ের অবসান হলো। যদিও সরকারি কর্মচারীরা এখনো সন্দিহান শেষ পর্যন্ত রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানবে কি না। আমি বললাম আবার রিভিউ পিটিশনের রাস্তায় যেতে পারে। সময় কেনার ছক, সময় কেনার ছক। কিন্তু সরকারি কর্মচারীদেরও কিন্তু তাদের দায়বদ্ধতা আরো নিশ্চিত করতে হবে। আপনাদের অধিকার আপনারা আদায় করলেন আদালতে, লং ড্রন ব্যাটলে। যে সমস্ত আইনজীবীরা এই সওয়াল করেছিলেন তাদের কুর্নিশ জানাই। সংগ্রামী যৌথ মঞ্চের যারা এর পুরোভাগে ছিলেন তাদের ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। কিন্তু সরকারি কর্মচারীদেরও বুঝতে হবে অধিকার তো পেলেন, দায়বদ্ধতাও নিশ্চিত করুন। কারণ রাজ্য সরকার কেন এই ডিএ দেওয়ার জন্য তালবাহানা করছিল? তার একটাই কারণ যে রাজ্য সরকার মনে করে যে সরকারি কর্মচারীরা হচ্ছে সমাজের সুবিধাভোগী শ্রেণী এবং তাদের সিংহভাগ তাদেরকে ভোট দেয় না। তাই তাদের ন্যায্য পাওনা আটকে রেখে সেই টাকায় যদি খয়রাতি করা যায়, যদি নগদ অনুদান ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়, ভোটে তার ডিভিডেন্ড বেশি মেলে। এবং সমাজের একটা বড় অংশের মধ্যে সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতি সম্পর্কে কিন্তু এখনো বিস্তর প্রশ্ন আছে। বেসরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের সেই অর্থে চাকরির নিরাপত্তা নেই, অনিশ্চয়তার মধ্যে টার্গেট মিট করে তাদের কাজ করতে হয়। তাদের যোগ্যতা কোনো অংশে সরকারি কর্মচারীদের থেকে কম নয়। তারা কিন্তু এরকম দাবি দাওয়া আদায় করতে পারেন না, তারা সংগঠিত নন বলে। এবং বেসরকারি ক্ষেত্রের বিষয়টা সরকারি ক্ষেত্রের থেকে সম্পূর্ণ আলাদা। যেহেতু বেসরকারি ক্ষেত্রে, অসংগঠিত ক্ষেত্রে কোটি কোটি মানুষ কাজ করে, সরকারি ক্ষেত্রে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারে যারা কাজ করেন, ভারতবর্ষে যারা কাজের বাজারে আছে তাদের সংখ্যা ওই সংগঠিত ক্ষেত্রের থেকে কয়েক গুণ বেশি। তাদের কিন্তু চাকরির নিরাপত্তা নেই। তারা কিন্তু সেন্ট্রাল কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কিন্তু মহার্ঘ ভাতা পান না। তাই আপনাদেরও কিন্তু অনেক দায়বদ্ধতা আছে। এখনো মানুষ সরকারি দপ্তরে গেলে হয়রানির মুখোমুখি পড়তে হয়। যে কোনো দপ্তরে যান দুপুরের দিকে, দেখবেন অনেক টেবিল এখনো ফাঁকা। সরকারি কর্মচারীরা অফিসের অলিন্দে গল্পগুজব করছেন, চা সিগারেট খাচ্ছেন, যখন তখন বেরিয়ে যাচ্ছেন। এই ছবি কিন্তু বদলায়নি। আপনারা আপনাদের অধিকার পেলেন, এবার আপনাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করুন। সাধারণ মানুষ আপনাদের এই আন্দোলনের পাশে ছিলেন, তাদেরও প্রত্যাশা আছে আপনাদের কাছ থেকে। তাদের প্রত্যাশাটা পূরণ করা কিন্তু আপনাদের সব থেকে বড় কর্তব্য। সাধারণ মানুষের যাতে হয়রানি না হয় সরকারি দপ্তরে কোনো কাজ করতে গেলে, সেটা নিশ্চিত করা আপনাদেরও কিন্তু দায়িত্ব। এই রায়ের আর একটা ইমপ্লিকেশনস আছে। দেখুন, এই সরকার পাকা নিয়োগ আর করেই না, সব কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। এবং বিভিন্ন রাজ্যের সরকার এই পদ্ধতি কিন্তু অনুসরণ করছে এবং কেন্দ্রীয় সরকারও অনেক ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট, আউটসোর্সিং এই রাস্তায় যাচ্ছে। দেখুন, এই রায় যখন মানতে হবে সবাইকে, সুপ্রিম কোর্টের রায় সবাইকেই মানতে হবে, তাহলে প্রত্যেকটা সরকারের ঘাড়ে বিপুল আর্থিক দায় পড়বে। এমন তো হবে না প্রতিটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে পাকা সরকারি চাকরির সুযোগটাই সংকুচিত করবে। কারণ পাকা সরকারি চাকরি যারা পাবেন তাদের ডিএ দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে, অবসরকালীন সুযোগ সুবিধা দিতে হবে, পেনশন দিতে হবে, প্রভিডেন্ট ফান্ড দিতে হবে। তা সরকার তো দেখবে যে এই বিপুল টাকা যদি আমাদের কর্মচারীদের বেতন পেনশন দিতে চলে যায়, তাহলে আর পড়ে থাকবে কি? তখন কিন্তু ধাপে ধাপে সরকারি পদের অবলুপ্তি হতে থাকবে। এই প্রবণতা কিন্তু সারা ভারতবর্ষে চলছে।
এই রায়ের পরে এই প্রসঙ্গটাও কিন্তু আমার মনে হয় আলোচনার কেন্দ্রে আসা উচিত। রাজনৈতিক জয় পরাজয় ভোটের অঙ্ক ওগুলো তো থাকবে, ওগুলো ক্ষণিকের উত্তেজনা। সেই উত্তেজনা থিতিয়ে গেলে ব্রডার আসপেক্টটা যদি আপনারা দেখেন, এই রায়কে সামনে রেখে প্রত্যেকটা রাজ্য সরকার কিন্তু দুবার ভাববে যে শূন্য পদ তারা কি স্থায়ী কর্মী দিয়ে পূরণ করবে নাকি অস্থায়ী কর্মচারীদের দিয়েই সরকারি কাজ চালাবে, আর যখন সুযোগ হবে সম্ভব হবে সরকারি কাজকর্ম বেসরকারি সংস্থার হাতে আউটসোর্স করে দেওয়া হবে। তবে রাজ্য সরকারের কাছে এটা ধাক্কা, শাসকের কাছে এটা ধাক্কা। আর্থিক সংকট চলছে এই অজুহাত দিয়ে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা গন্ডা আটকে রাখা যাবে না, এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। দেখুন, আপনি ৭৪,০০০ কোটি টাকা এই সরকার লক্ষ্মীর ভান্ডারের জন্য খরচ করেছে। গর্বের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ২,২১,০০,০০০ মানুষকে আমি লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। ২৪-২৫ অর্থবর্ষে ২৭,০০০ কোটি টাকা খরচ হবে, সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। শুনলাম কাঞ্চন মল্লিকের স্ত্রীও নাকি লক্ষ্মীর ভান্ডারের প্রাপক। উচ্চপদস্থ সরকারি বেসরকারি পদে কর্মরত মাতৃশক্তি তারাও লক্ষ্মীর ভান্ডার পান। সবাইকে এই নগদ বিলির এই যে প্রবণতা, এই প্রবণতা যদি চলতে থাকে ভোট করানোর জন্য ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আটকাতে কেউ পারবে না। আর ধার করার ঊর্ধ্বসীমার খুব কাছে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। কতদিন আপনি ধার করে এইসব প্রকল্প চালাবেন? আমি লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে নই, যাদেরকে দেওয়ার তাদেরকে দিন। সবাইকে কেন দেবেন? যার প্রয়োজন নেই তাকেও আপনি দিচ্ছেন। আপনি বলছেন টাকা নেই, আপনার দিদিমণি আপনার বাজেটে পাড়ায় সমাধান প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ ছিল, আইপ্যাক পরামর্শ দিল, আপনি ৮,০০০ কোটি টাকা বরাদ্দ করে দিল। তাহলে আপনার যখন ভোট কুড়োনোর দরকার হয় তখন আপনার টাকার অভাব হয় না, ধার করেন, অন্য দপ্তরের বরাদ্দে কাটছাট করেন, আর আদালতে গিয়ে বলেন আর্থিক সংকট চলছে। আপনি যদি আপনার খরচের হ্রাস টানতে পারতেন তাহলে ডিও দিতে পারতেন, পরিকাঠামোতেও উন্নয়ন করতে পারতেন, আবার টার্গেটেড অডিয়েন্সকে সামাজিক প্রকল্পের সুরক্ষাও দিতে পারতেন। কিন্তু তার জন্য যে ফাইন্যান্সিয়াল ম্যাচিউরিটি এবং প্রুডেন্স দরকার হয়, দুর্ভাগ্যজনকভাবে আপনার সেটা নেই। সর্বশেষ উদাহরণ কি? পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দুই কর্তাবাজা কর্মকর্তা যারা একসময় বুদ্ধবাবুর পিছন পিছন ঘুরতেন, এখন দিদিমণির ব্যাকবন, তারা বইমেলার উদ্বোধনে বললেন যারা বই হাট করতে হবে, যে দিদিমণি এত করেছেন, জগন্নাথ করেছেন, কালচারাল সেন্টার করেছেন, জগন্নাথ মন্দির করেছেন, মহাকাল মন্দিরের সংস্কার করছেন, দুর্গাঙ্গন করছেন, দিদিমণি একটা বই হাট করে দিন। দিদিমণি কি করলেন আপনাদের মনে আছে? তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে বললেন ১০ কোটি টাকা দিয়ে দাও, আপনার বাজেটে এই কোটি টাকা সংস্থান ছিল, আপনার ইচ্ছা হলো আমাদের করের টাকা, রাজকোষের টাকা আপনি দিয়ে দেবেন ১০ কোটি টাকা। এভাবে এই সরকারটা চলে, হীরক রানীর সরকার এভাবে চলে। আপনি ভোট ব্যাংকে পুষ্ট করার জন্য খয়রাতি করবেন, ধার করবেন, আর যেখানে যেখানে প্রায়োরিটি সেক্টর, যেখানে যেখানে খরচ করা প্রয়োজন সেখানে বলবেন শুস্ট্রিং বাজেট, আর্থিক সংকট। অদ্ভুত বিচারিতা। তবে আবার বললাম, কর্মচারীদের বড় জয়, একই সঙ্গে তাদের অধিকার সুনিশ্চিত হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, কিন্তু এবার তাদের দায়বদ্ধতাও সুনিশ্চিত করতে হবে। অধিকার থাকবে,
একই সঙ্গে দায়বদ্ধতাও থাকবে। পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। কি বললেন অমিতাভ বাবু, শুনেন। অমিতাভ দা, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় 6ই মার্চের মধ্যে বকেয়া ডিএর 25%, মে মাসের মধ্যে 2008 থেকে 19 পর্যন্ত পুরোটা, এবং রাজ্য সরকার যে সবসময় মানে না সুপ্রিম কোর্টের রায়, সেটা মাথায় রেখেই মাননীয় বিচারপতিরা অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের 3 বিচারপতি এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের একজন উচ্চপদস্থ কর্তাকে কমিটিতে রেখেছেন, যারা পুরো প্রক্রিয়াটা তত্ত্বাবধান করবেন। আপনার প্রতিক্রিয়া কি? এই জয় রাজ্য সরকারি কর্মচারীদের জয় কতটা বিপাকে পড়বে? কোষাগারে তো টাকা নেই, 40,000 কোটি টাকা দিতে হবে। রাজ্য সরকার তো বিপাকে পড়বেই, রাজ্যবাসী বিপাকে পড়বে। একই পশ্চিমবাংলার তো হাড়ির হাল। সেই পরিস্থিতিতে এত টাকা দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের কোত্থেকে দেবে আমার তো এখন বোধগম্য হচ্ছে না। যারা সরকার পরিচালনা করছেন তারা বলতে পারবেন। এবং এটা ঐতিহাসিক রায় তো নয়, এটা তো এক্সপেক্টেড রায়, এটা তো হওয়ার কথা ছিল। কারণ এর আগের যে রায়টা দিয়েছিল সেই রায়ের সাথে সঙ্গতিপূর্ণ এই রায়টি, যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে। আগে 50% বলেছিল, এখন সেটা 25% বলেছে। না, আগে 25% বলেছিল, মিটিয়ে দিতে হবে একটা কিস্তি 3 মাসের মধ্যে। তো সরকার না মিটিয়ে ঠিক শেষ দিন যখন টাইমটা এক্সপায়ার হচ্ছে আবার সুপ্রিম কোর্টে আবেদন করে, তারপরে এই রায়, এবং বলেছে যে ডিএ পাওয়া কর্মচারীদের মৌলিক অধিকার কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। সেই জন্যই বললাম ঐতিহাসিক রায়, এটা সারা ভারতবর্ষে প্রযোজ্য। দেখাই যাক ভবিষ্যতে কি হয়। এখন সরকার তো আগামী দিনে কোনো সরকারি কর্মচারী রাখতে পারবে বলে তো আমি মনে করি। এখন যেভাবে এইটা তৈরি করা হয়েছিল এই পে কমিশন, এটা আলটিমেটলি এটা সরকারের পক্ষে পরিচালনা করা তো সম্ভব হচ্ছে না, ভারতবর্ষের কোথাও হচ্ছে না, পশ্চিমবাংলাতেও হচ্ছে না। কেন্দ্রীয় সরকার টাকা চাপে দিয়ে দেয়, ঠিক আছে, রাজ্য সরকারগুলোর উপরে তো তাই জন্যে দেখা যাচ্ছে আস্তে একটা করে সরকারি দপ্তর বন্ধ হয়ে যাচ্ছে। অধিকাংশ জায়গায় সরকার সেটা অন্য দপ্তরকে দিয়ে দিচ্ছে, অন্য বেসরকারি। এবং রেলেও যদি দেখেন, রেলের কর্মচারী প্রায় নেই, সব আউটসোর্সিং। এবং কয়েকটা ডিপার্টমেন্ট ব্যতি রেখে সবই আউটসোর্সিং এর উপর সরকার চলবে। এবং এমনকি ডিফেন্সও আউটসোর্সিং হয়ে গেছে প্রায়। যদি ডিফেন্সের ওটা দেখেন, তাহলে এটা ঐতিহাসিক রায় হিসাবে না বলে ভারতবর্ষের অর্থনীতির যে পরিস্থিতি হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ রায় নয়। সুপ্রিম কোর্ট যা করছে সবই যে ভালো করছে এটা বলা যায় না। যারা অধিকারের লড়াই করেছেন তারা পয়সা কড়ি পাবেন, কিন্তু লং রানে এটা ভারতবর্ষের পক্ষে ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। সরকারি কর্মচারীকে সরকার বহন করতে পারছে না। পে কমিশনের নামে এমন যে ব্যবস্থা কংগ্রেস সরকার করে দিয়ে গিয়েছিল, এই ডিএ বা ইত্যাদি, এটা ভারতবর্ষে পে কাঠামোর ভিতরে একটা বিরাট বৈষম্য তৈরি করে দিয়েছে। এগুলো যদি র্যাশনালি চিন্তা করেন, রাজনৈতিকভাবে কার জয় হলো কার পরাজয় হলো বলে উল্লাস করা এবং দুঃখ পাওয়ার জায়গাটা অন্য জায়গায় আছে। কিন্তু খুব বাস্তবিকভাবে চিন্তা করলে দেখা যাবে যে সরকার তাদের পরিচালনা করতে পারছে না তার কর্মচারীদের মাইনে, তাই জন্য সরকার আউটসোর্সিং করে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের তো প্রতিটি বিভাগে লোক নেই, রাজ্য সরকারের প্রতিটি বিভাগে লোক নেই, সরকার দেবে কোত্থেকে? খাজনার থেকে বাজনা বেশি হয়ে গেছে। সরকার পরিচালনা করতে গেলে তার সরকারি কর্মচারীর টিএ, ডিএ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন ইত্যাদি করে তাদের পে স্কেল দিয়ে ইত্যাদি করতে গিয়ে তো সরকারের সমস্ত আয় যত তার ব্যয় বেশি কর্মচারীদের দিয়ে দিতে হচ্ছে। এই সরকার পরিচালনা করতে পারছে না। তাই জন্য এই পরিস্থিতি। আজকে স্কুলের কি পরিস্থিতি, স্কুল কলেজগুলো শুধু পশ্চিমবাংলায় নয়, সারা ভারত এবং কেন্দ্রীয় সরকার পে স্কেল তারা তৈরি করে দিয়েছে বটে। 8,000 10,000 টাকা দিয়ে কন্ট্রাকচুয়ালি সমস্ত জায়গায় স্কুল কলেজ করছে। এই বাস্তবতাটাও তো বুঝতে হবে ভারতবর্ষের মানুষকে। রাজনীতির হিংসা, রাজনীতির আনন্দ, ক্ষমতা দখলের উল্লাস এগুলো তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে বাস্তব পরিস্থিতিটা তো বুঝতে হবে।
তার মানে আপনি বলছেন এই রায় অনেক মৌলিক প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়ে দিল। দেখুন, সুপ্রিম কোর্ট তো কানুন আন্ধা হয়। সুপ্রিম কোর্ট ঐতিহাসিক যেগুলো ভাবে আপনারা বলেন, এগুলোকে ঐতিহাসিক ভাবে বলা যায় না। ঐতিহাসিক ভারতবর্ষে অনেক রায় হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট কি ভারতবর্ষের গ্রাউন্ড রিয়েলিটির সাথে সম্যক ধারণা রাখে সব সময়, না কোনো সময়? সুপ্রিম কোর্টের সেই জায়গাটা নেই। সুপ্রিম কোর্টের যারা অত অভিজ্ঞ এটা বলা যাবে না, তারা কানুন আইনটা তারা দেখেন, কিন্তু ভবিষ্যৎ পস্টারিটি এইগুলোকে দেখার মতো পরিকল্পনা চিন্তা চাকরিজীবী মানুষের হয় না, জুডিশিয়ারি তো নেই, ভারতবর্ষে দেখা যায়নি। বিভিন্ন রায় যেগুলো দেখেন, এবং গত 2-3 দিনেও যে সুপ্রিম কোর্ট যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে, কোনোটাকেই ঐতিহাসিক বলা যায় না। ব্যালেন্সিং অ্যাক্ট করে যাচ্ছে সুপ্রিম কোর্ট, তারা যারা কাজ করছে বা ইত্যাদি। কিন্তু আমি মনে করি না সুপ্রিম কোর্ট ভারতবর্ষের দিকদর্শী কোনো ব্যবস্থা নিতে পারে, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া। আইনগত কিছু প্রক্রিয়া ব্যতি রেখে সুপ্রিম কোর্টের সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। সুপ্রিম কোর্টের এই রায় ভারতবর্ষের আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখলে খুব বেশি আমি মনে করছি না এর মানে কোনো পজিটিভ ইম্প্যাক্ট আছে। আপনি টাকা দিতে দিতেই তো সরকার শেষ হয়ে যাবে, তার কর্মচারীকে রাখবে না, সরকারি কর্মচারী নেই। আপনি ভারতবর্ষের পরিবহনের ব্যবস্থা সরকারের হাতে এখন নেই, রেল আউটসোর্সিং হয়ে গেছে। আপনি ট্রেনের স্টেশন প্ল্যাটফর্ম থেকে আরম্ভ করে পরিষ্কার ক্লিনিং খাবার সব আপনি আউটসোর্সিং করে দিয়েছেন। খনিজ অধিকাংশ আউটসোর্সিং করে দিয়েছেন, সরকারের হাতে কিছু নেই। এরোপ্লেন বিক্রি করে দিয়েছেন, সরকারের হাতে নেই। খালি ট্যাক্সেস এবং ডিফেন্স পর্যন্ত দিয়ে দিয়েছেন। আপনি যুদ্ধ করার জন্য ভাড়াটে সৈন্য ব্যবহার করছেন, আজকাল ব্যবস্থা করেছেন, যেটা ওই অগ্নিবীর প্রকল্প। এগুলো তো ভাবতে হবে, সরকারের কাছে টাকা নেই, কিন্তু সরকারের কর্মচারীদের জন্য বিরাট প্ল্যান তৈরি করে নেওয়া হচ্ছে, যেটা বেসরকারির সাথে বৈষম্য, বিরাট বৈষম্য রাখছে। তাহলে ভারতবর্ষের যেটা পেইং, যেটা কর্মচারীর যেটা তার ধার্য থাকে, তার থেকে সরকারি কর্মচারী একটা এলিট ক্লাস তৈরি হয়ে যাচ্ছে। এবং যদি কেউ প্রশ্ন করে সরকারি কর্মচারীরা কি কাজ করছেন, তাদের কি যোগ্যতা আছে, সেখানেও বড় প্রশ্ন মার্ক হয়েছে। অধিকাংশ সরকারি দপ্তর আপনি যান, 12টার আগে লোক আসে না, 3-4টের মধ্যে সবাই বেরিয়ে চলে যায়। আর তারা যদি লাখ লাখ টাকা মায়না পায়, আর তাতে যদি দেশের মানুষ একেবারে লাফিয়ে ওঠে যে ঐতিহাসিক রায় হয়েছে, এদের কোটি কোটি টাকা দেওয়া উচিত, তাহলে আমি এর মতো মানুষ খুব নিরাশ এবং অত্যন্ত নাচার। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ। হ্যাঁ, Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.